দুইজন বিদেশি সাংবাদিক আর একজন ফটোগ্রাফার মিলে ইউরোপের এক দূরবর্তী গ্রামে যায়, কারণ সেখানে বেশ কয়েক বছর যাবৎ ট্যুরিস্টরা নিখোঁজ হচ্ছে এবং এই গ্রামের নাম নিয়ে ঘিরে আছে অদ্ভুত সব গুজব। গ্রামে ঢুকতেই তারা টের পায় জায়গাটা স্বাভাবিক না, কারণ সম্পূর্ণ গ্রাম ঘিরে আছে এক রহস্যময় কুয়াশা। সেখানকার লোকজন খুবই কম কথা বলে, চারিপাশে ধর্মীয় প্রতীক আর একটা পুরনো শাইন, যেটাকে সবাই ভয় পায়। সেখানে যাওয়ার পর তারা ভাবে এটা হয়তো কোনো কাল্ট, ধর্মান্ধতা বা ভাওতাবাজি, এছাড়া তেমন কিছুই না। কিন্তু ধীরে ধীরে বোঝা যায় যেটা আসলে তারা অন্ধবিশ্বাস ভাবছিল সেটাই হয়তো একমাত্র সত্য। বলছিলাম 2010 সালে রিলিজ পাওয়া মুভি দ্য শ্রাইনের কথা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সেই সাথে শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতে দেখা যায় একজন লোককে ধরে নিয়ে আসা হয়েছে। আশেপাশের সবাই তখন মন্ত্রোচ্চারণ করা শুরু করে। সেই লোকটাকে সাদা পোশাক পরিয়ে হাতে পা বেঁধে কোনো রিচুয়াল করা হয়। একজন কালো পোশাকে মুখ আড়াল করা লোক কোনো মন্ত্র পড়তে থাকে, যার পরেই একটা লোহার মুখোশ পরিয়ে লোহার হাতুড়ি দিয়ে সেই বেঁধে রাখা লোকটার মুখে জোরে আঘাত করা হয়। ঠিক তখন বিকট এক চিৎকারের আওয়াজ হয় এবং সেখানেই সেই লোকটা মারা যায়। এরপর কারমেন এবং মার্কাস নামের এক কাপলকে দেখানো হয়, যাদের মধ্যে কিছুটা মান অভিমান চলছে, কারণ ইদানিং কারমেন নিজের কাজে এতই ব্যস্ত আর এমনভাবে ডুবে থাকে যে তাদের দুজনের পার্সোনাল লাইফে এই বিষয়টা প্রভাব পড়ছে। মার্কাস কারমেনের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছে আর কারমেন আপাতত ক্যারিয়ারে ফোকাস করতে চাইছে। এটা নিয়ে কথা বলার এক পর্যায়ে তাদের মাঝে মনোমালিন্য হচ্ছিল। আপসেট হয়ে মার্কাস সেখান থেকে চলে যায়। কারমেন চলে আসে তার কাজের জায়গায়, নিজের বসের সাথে একটা কেসের ব্যাপারে কথা বলতে। পোল্যান্ডের একটা গ্রামে, যেখানে একটা নির্দিষ্ট জায়গায় যারা গেছে তারা নিখোঁজ হয়ে যায় এবং তাদের লাগেজগুলো অন্য কোথাও পাওয়া যায়। এটা বিগত কয়েক বছর ধরেই ঘটে আসছে। সর্বশেষ নিখোঁজ হওয়া লোকটার নাম হচ্ছে অ্যারিক, আর এই অ্যারিকই হলো সেই লোক যাকে শুরুতে হত্যা করা হয়েছিল। এই রিপোর্টটাতে রিসার্চ করে কারমেন হেডলাইন বানিয়ে নিউজ করতে চায়, কিন্তু তার বস এটাতে রাজি হয় না, কারণ এই কেসের কোনো সাক্ষ্য প্রমাণ আর ইন্টারেস্টিং কোনো বিষয় নেই। তার ভাষ্যমতে প্রতি বছরই তো এয়ারপোর্ট থেকে মানুষের লাগেজ চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায়, তো এই বিষয়টা কোনোভাবেই মেক সেন্স করে না। কারমেনের বস তাকে অন্য কেস নিয়ে কাজ করতে বলে এবং সেখান থেকে তাকে পাঠিয়ে দেয়, কিন্তু কারমেন হাল ছাড়ার পাচ্ছিল। সে অফিসের একজন জুনিয়র কলিগ সারাকে নিয়ে উপস্থিত হয় এরিকের বাড়িতে। এরিকের মা লরা তাদেরকে স্বাগত জানায়। লরা তার ছেলের বিষয়ে অনেকবার পুলিশের কাছে গেছে, কিন্তু কোনো কাজ হয়নি। পুলিশ নানা ধরনের অজুহাত দেখিয়ে এরিকের কেসটা ডিলে করছে। এরিকের লাগেজ তার নিখোঁজ হওয়ার জায়গা থেকে ঠিক অনেকটা দূরে পাওয়া গেছে এবং এই বিষয়টা নিয়ে কেস আর এগোবে না, লরা এটা মনে করছে। কারমেন লরার কাছ থেকে অনুমতি নিয়ে এরিকের একটা জার্নালিস্টের ডায়েরি, যেখানে তার ঘুরতে যাওয়ার জায়গা সম্পর্কে অনেক কিছু লেখা, সাথে একটা গ্রাম সম্পর্কেও লেখা ছিল, এবং সে সেই ডায়েরিটা পড়তে শুরু করে এবং কারমেন লরার কাছে অনুমতি চায় যেন সে এই ডায়েরিটা নিজের কাছে রাখতে পারে। লরা এই বিষয়টাতে আর আপত্তি করে না। অন্যদিকে সারা লরার বাড়িতে টানানো ছবিগুলো দেখছিল, যেখানে এরিক, তার কাজিন আর তার বাবার ছবিও ছিল। এরিকের বাবা 5 বছর আগে মারা গেছে। তাছাড়া এরিক ছেলেটা ঘুরতে খুবই ভালোবাসে, কিন্তু লরা এখন এরিকের নিখোঁজের পর অনেক একা হয়ে গেছে। কারমেন আর সারা তাকে বিদায় দিয়ে চলে আসে। গাড়িতে বসে কারমেন সারাকে জানায় এবার তাদের গন্তব্য কোথায়। রাতে কেস স্টাডি করার সময় পাশের খোলা জানালা দিয়ে ঝড়ো বাতাস বইতে শুরু করে। কেউ যেন ফিসফিস করে কারমেনের নাম ধরে ডাকছে। কাছে গিয়ে কারমেন জানালা বন্ধ করে দিলে বুঝতে পারে ডাকটা ঘরের ভেতর থেকে আসছে। কারমেন দেখে তার রুমের দরজায় একটা ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তখন দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল আর ছেলেটা হঠাৎই কারমেনের পেছন থেকে চেঁচিয়ে ওঠে। সে বলে, আমাকে একা ছেড়ে দাও, এবং বোঝা যায় ছেলেটা এরিক। দেখে বোঝা যায় তার চোখগুলো উপরে তুলে ফেলা হয়েছে, যা দেখে ভয়ে কারমেন লাফিয়ে উঠে এবং বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল। পরদিন কারমেন মার্কাসের স্টুডিওতে যায়। পেশায় মার্কাস একজন ফটোগ্রাফার। কারমেন মার্কাসকে প্রস্তাব দেয় সেই গ্রামে তার সাথে যেতে হবে। সে যদি তার সাথে যায় তাহলে কারমেন এই রিপোর্টটা নিয়ে কাজ করতে পারবে। তাছাড়া মার্কাস ফটোগ্রাফার হওয়ায় সেও কিছু ভালো ভালো ছবি তুলতে পারবে। সাথে এই ট্রিপের মাধ্যমে তাদের দুজনের ভেতরকার দূরত্ব কমে যাবে।
কার্মেন তাদের সম্পর্কটা আবারও ঠিক করতে চায়, কিন্তু মার্কাসের মনে হয় ট্রিপটা বিপজ্জনক হতে পারে। তাই সে কার্মেনকে না করে এই রিস্কটা নিতে, কিন্তু কার্মেন তার কথা শুনে না আর মার্কাসকে ভেবে জানাতে বলে চলে যায়। অন্যদিকে অফিসে বস কার্মেন আর সারাকে অন্য সব ফালতু কেসের মধ্যে কাজ করতে বলে এবং কিছু কথা শুনিয়ে তাদের কোনো কথার পাত্তা না দিয়ে সে চলে যায় এবং সেই কেসের ফাইলটা ডাস্টবিনে ফেলে দেয় কার্মেন। ঠিক তখনই মার্কাসের কল আসে এবং সে জানায় সে তাদের সাথে যেতে রাজি হয়েছে। এরপর কার্মেন, সারা আর মার্কাস গাড়িতে করে রওনা হয় গন্তব্যের পথে। মার্কাস গাড়ি চালাচ্ছে, কার্মেন পাশের সিটে বসে এরিকের ডায়েরি পড়তে থাকে। ডায়েরির মধ্যে এই গ্রাম সম্পর্কে লেখা অদ্ভুত কুয়াশাচ্ছন্ন, আর সেখানকার লোকজনও অদ্ভুত, যেন কারো সাথে কারো সম্পর্ক নেই। কিন্তু একটা পর্যায়ে দেখতে পারে ডায়েরির পাতাগুলো খালি, ডায়েরিতে বেশি কিছু লেখা নেই। এখন গ্রামে পৌঁছে সারা, কার্মেন আর মার্কাস বুঝতে পারে ডায়েরির কথাটা আসলেই সত্য। এখানকার লোকজন অদ্ভুত, পুরনো ধ্যানধারণা আর পোশাক আশাক কাজও সেই একই রকমেরই, মানে সম্পূর্ণটা পুরনো যুগের মানুষদের মতো। সারা দেখতে পায় একটা শুকুরকে একজন লোক উল্টো করে বেঁধে চামড়া খুলছে। তখন সে নাক ছিটকালে মার্কাস বলে, কৃষকেরা এরকমই হয়, এভাবেই তো আমাদের পেটে খাবার আসে। তাছাড়া এখানকার লোকজন ইংরেজি জানে না। তারা তিনজন একটা বাচ্চা মেয়েকে কিছু করতে দেখে তার কাছে গিয়ে এরিকের ছবি দেখিয়ে তারা তার ব্যাপারে জিজ্ঞাসা করে। বাচ্চা মেয়েটা কিছু বলার আগেই তার বাবা অন্য ভাষায় তাদেরকে রাগান্বিত হয়ে ডাকে। বাচ্চা মেয়েটা তাদের তিনজনকে এখান থেকে চলে যেতে বলে এবং সেও পালিয়ে যায়। মেয়েটার বাবা যে এতক্ষণ যাবৎ শুকুরের চামড়া তুলেছে, ছুরির রক্তগুলো মুছে যেন রাগে ফেটে পড়ছে। তারা তিনজন কিছু দূর এগোতেই দেখতে পেল লোকজন তাদের ধর্মীয় উপাসনালয় থেকে বের হচ্ছে। এখানে লোকজন অনেক ধার্মিক, সাথে তাদের ধর্মগুরুদের অনেক বেশি সম্মান দেখায়। তবে এটা খ্রিস্ট ধর্ম নয়, অন্য কোনো ধর্মের সিম্বল। এমনকি তারা তিনজন এই ধর্ম সম্পর্কে কোনো ধারণাই রাখে না। তাদের চোখে পড়ে পাশেই জঙ্গলের থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। কৌতূহলবশত তারা সেদিকে যেতে শুরু করে। কিছুটা সামনে যেতেই হেনরিক নামের একজন দল নিয়ে এসে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। ক্ষিপ্ত হয়ে কার্মেনকে ধাক্কা মেরে চলে যেতে বলে হেনরিক, এবং এতেই মার্কাস আরও রেগে যায়। পরিস্থিতি খারাপ হতে পারে ভেবে মার্কাস কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এখন গাড়িতে কিছুটা দূর যেতেই কার্মেন জানায় তাদের দেখতে হবে সেখানে কি আছে। মনে হচ্ছে যেন গ্রামের লোকজন কিছু লুকাতে চাইছে। সাথে এরিকের কেসটাও আরও ভালোভাবে জানতে হবে, না হলে খালি হাতে ফিরলে কার্মেনের চাকরি আর ভবিষ্যৎ সব শেষ। তবে মার্কাস সেখানে যেতে চায় না। তার কথা হচ্ছে বেশি ঘাটাঘাটি করতে গেলে ক্ষিপ্ত হয়ে গ্রামবাসী তাদেরকে ক্ষতি করতে পারে। একটা পর্যায়ে রাগারাগি করেও শেষ পর্যন্ত কার্মেন মার্কাসকে রাজি করিয়ে নেয় সেখানে যেতে, আর তারা উল্টো পথে সেই জঙ্গলের ভেতরে যায়। জঙ্গলে যেতে যেতে মার্কাস বলে, তুমি সারাকে কেন নিয়ে এসেছ? ও তো এখনও ছোট, ওকে তোমার এখানে আনা একদমই উচিত হয়নি। কিছু দূর যেতেই তারা দেখতে পায় জঙ্গলের একটা নির্দিষ্ট জায়গায় কুয়াশা দিয়ে সম্পূর্ণ ঢাকা। যেমনটা মনে হচ্ছে এই কুয়াশা অপর পাশকে কোনো কিছু থেকে আড়াল করছে। এমনকি কুয়াশার ভেতরে কোনো গাছের পাতাও নড়ে না, যেন সেখানে সব থেমে একদম স্থির হয়ে আছে। কিছু পিকচার ক্লিক করে মার্কাস চলে যেতে চায়। কার্মেনের সাথে এটা নিয়ে আবারও তার মাঝে রাগারাগি হয়। এরই সাথে সারাও তাদের থেকে হাঁটতে হাঁটতে কুয়াশার মাঝে হারিয়েও যায়। কার্মেন তখন ডাকাডাকি করতে থাকলে অনেকক্ষণ অপেক্ষা করেও কাজ না হওয়ায় মার্কাস সারাকে খুঁজতে যেতে চাইলে কার্মেন বলে, আমি যেহেতু তোমাদেরকে এখানে এনেছি, তাহলে সারাকে খোঁজার দায়িত্বও আমার। এবং এই বলে কুয়াশার মাঝে কার্মেন সারাকে ডাকতে ডাকতে খুঁজতে শুরু করে। সামনে পেছনে চারপাশে শুধু সাদা কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না, যেমনটা সে এই কুয়াশার গোলকধাঁধায় হারিয়ে গিয়েছে এবং ভয়ে ভয়ে এক পা দুপা করে সামনেই আগাচ্ছিল। এদিকে সারা সেই কুয়াশার ভেতর থেকে ভয় পেয়ে বেরিয়ে আসে। সে কার্মেনের কথা জিজ্ঞাসা করলে মার্কাস জানায় সে ভেতরেই গেছে তোমাকেই খুঁজতে। অন্যদিকে কুয়াশার ভেতরে কার্মেন একটা স্ট্যাচু দেখতে পায়, যার মুখটা কোনো জন্তু জানোয়ারের মতো আর শরীরটা মানুষের মতো। মূর্তিটা বেশ অদ্ভুত এবং ক্রিপি। কার্মেন সেই মূর্তিটার কয়েকটা ছবি তুলে, তবে সে খেয়াল করে স্ট্যাচুর মাথা তার দিকে বারবার ঘুরছে। সেই মূর্তির চোখ দিয়ে পড়ছে এক কালো পদার্থ, আর মূর্তির হাতে থাকা সেই হৃৎপিণ্ডটা স্পন্দন হওয়া শুরু হয়। ভয়ে সে সেখান থেকে ছুটে পালায়, তবে চারিপাশ থেকে ফিসফিসানি আর মন্ত্র উচ্চারণের শব্দ শুনতে পায়। কোনো মতে কার্মেন সেখান থেকে বেরিয়ে আসে কুয়াশার চাদরের বাইরে। সেখানে এসে সারাকে দেখতে পেয়ে সেই কিছুটা নিশ্চিন্ত হয়। কার্মেন সারাকে জিজ্ঞাসা করে সে কি কোনো স্ট্যাচু দেখেছে কিনা। এর উত্তরে সারা হ্যাঁ জানালে
মার্কাস এই মুহূর্তে এখানে আর থাকতে চায় না। সারা আর কার্মেনকে নিয়ে গাড়ির দিকে যেতে থাকে। তবে যাওয়ার পথে সেই বাচ্চা মেয়েটাকে দেখতে পায়। মেয়েটা তাদের বলে, তোমরা তোমাদের যে বন্ধুকে খুঁজছো আমি জানি সে কোথায় আছে, আমার সাথে এসো। মার্কাস যেতে চায় না, কিন্তু কার্মেন তার পিছনে যেতে শুরু করে, যার কারণে সারা আর মার্কাসও মেয়েটাকে ফলো করে যায়। তারা পৌঁছায় একটা পুরনো বাড়িতে, যেখানে কিছু কফিন ছিল। তারা তিনজন সেই কফিনগুলো খুলে এবং তার ভিতরে মৃতদেহ পায়, যাদের মুখে লোহার মুখোশ আর সাদা গাউন পরানো, যার মধ্যে একটা মৃতদেহের হাতে ট্যাটু আঁকা ছিল। এবং এটা ছিল ঠিক সেই ট্যাটু যেটা সারা আর কার্মেন দেখেছিল এরিকের ছবিতে, মানে এই লাশটা এরিকের। এবং এখানে সবাই বুঝতে পারে যেসব টুরিস্টরা এখানে এসে নিখোঁজ হয়েছে এগুলো তাদেরই লাশ। মনে হয় তাদের সাথে কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে, এবং সেখানে সেই ধর্মীয় চিহ্নও ছিল। এবং তারা তিনজন ছবি তুলছিল সেই লাশগুলোর। সেই সময় তাদের ফাঁকি দিয়ে বাচ্চা মেয়েটা চলে যায় তাদেরকে সেখানেই বন্ধ করে। ব্যাপারটা টের পেয়ে মার্কাস ব্যস্ত হয়ে যায় কোনো মতে দরজাটা খোলার জন্য, কিন্তু পেছন থেকে তারা বারবার কারো ডাক শুনতে পাচ্ছিল। একটা পর্যায়ে মার্কাস দরজাটা খুলে, আর তারা তিনজন জঙ্গলের মধ্যে অলরেডি পথ হারিয়ে ফেলেছে। তারা বুঝতে পারছে না গাড়িটা তারা কোন দিকে রেখেছিল। এরই মাঝে মার্কাস শুনতে পায় গ্রামবাসীদের মধ্যে কিছু লোক তাদের দিকে তেড়ে আসছে। প্রাণ বাঁচিয়ে কোনো মতে তারা তিনজন সেখান থেকে পালাতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সারা আর দৌড়াতে পারছিল না, তাই একটা পরিত্যক্ত বাড়ি পেয়ে সেখানেই তারা লুকিয়ে পড়ে। এ সময় পর্যন্ত এখানে আসার মতো বড় একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের তিনজনেরই অনেক আফসোস হচ্ছিল। কার্মেন তখন মার্কাসের কাছে ক্ষমা চায়, কারণ তাদের জেদের জন্য তারা তিনজন এই বিপদে পড়েছে। এর মধ্যে গ্রামের লোকজন তাদের খোঁজ পেয়ে যায়। সারা আর মার্কাস পালাতে পারলেও সারাকে সাহায্য করতে গিয়ে কার্মেনকে তারা ধরে ফেলে। ঠিক একটা পর্যায়ে মার্কাস যখন কার্মেনকে বাঁচাতে যায় তখন সে ধরা পড়ে যায়। আত্মরক্ষার শেষ চেষ্টা করলেও তারা আর তাদের সাথে পেরে ওঠে না। সারা সেখান থেকে পালানোর চেষ্টা করলে হেনরিক তার পায়ে তীর মেরে তাকে আহত করে ফেলে। মার্কাস কোনো মতে তাদের থেকে পালিয়ে জঙ্গলের দিকে ছুটতে শুরু করে। সেখানে হেনরিক তার পিছু নিতে থাকে। এদিকে সারাকে গ্রামের লোকজন মিলে কোন একটা ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে ফেলে। জ্ঞান হারানোর আগে সারা ভয়ঙ্কর একটা প্রাণীর মুখ দেখতে পায়। বেশ অনেকক্ষণ পর জল ছিটিয়ে তাদের জ্ঞান ফেরানো হয়। হাত বেঁধে তাদের নিয়ে আসা হয় এক ধর্মগুরুদের সামনে, যাদের মধ্যে একজন ছিল কালো পোশাক পরা সেই লোক যাকে এরিককে মারার সময় মন্ত্র উচ্চারণ করতে দেখা গিয়েছিল। তার নাম হচ্ছে আর্কটিউস। সে সারা, কার্মেন আর মার্কাসকে পর্যবেক্ষণ করে এবং সেখানে সে ধর্মীয় নেতা হয়ে গ্রামবাসীদেরকে তাদের কিছু ইনস্ট্রাকশন দেয়, যেই অনুযায়ী মার্কাসকে গ্রামের লোকজন একটা জায়গায় আটকে রাখে আর সারা আর কার্মেনকে নিয়ে যায় সেই পুরনো বাড়িতে। গ্রামের লোকজন সকলে মিলে প্রায় এক পর্যায়ে সারা আর কার্মেনকে সম্পূর্ণ উলঙ্গ করে ফেলে, এবং এই সিনটা একটু দৃষ্টিকটু ছিল। এর পরবর্তীতে তাদেরকে সাদা গাউন পরিয়ে দেয়, আর আর্কটিউসের কথা মতো কার্মেনকে আটকে রেখে সারাকে একটা স্থানে পাথরের উপর শুইয়ে হাত পা বেঁধে দেওয়া হয়। এদিকে গ্রামের দুজন লোক মার্কাসকে দিয়ে বন্দুকের নলের উপর রেখে কবর খোঁড়ানোর কাজ করাচ্ছিল। অন্যদিকে এবার সারাকে সেখানে বেঁধে তারা হাত পা ছুরি দিয়ে কাটতে শুরু করে। রক্ত তখন ফিনকি দিয়ে বের হচ্ছে, আর সারা চিৎকার করেই চলেছে। সেই সময় সারা দেখতে পায় সেখানে থাকা সবার আসল রূপ। এরা যেন মানুষের মুখোশ পরা এক একটা শয়তান। এবার সেই লোহার মুখোশ, যাতে কিনা চোখের জায়গায় দুটো পেরেক গাঁথা, সেটা সারার মুখের উপর রাখা হয়, আর আর্কটিউস লোহার হাতুড়ি দিয়ে সেটায় সজোরে আঘাত করে। পেরেক চোখে ঢুকে গেলে ব্যথায় কাতরাতে কাতরাতে সারা সেখানেই মারা যায়। মৃত্যুটা ছিল খুবই ভয়ানক। মুভিটা যখন আমি দেখছিলাম তখন এই জায়গায় নিজেকে ইম্যাজিন করতে পারছিলাম। কার্মেন সেই সময় চিৎকার চেঁচামেচি শুরু করলে তাদের নিজেদের আসল রূপ দেখিয়ে ভয় দেখানো হয়। কবর খুঁড়তে খুঁড়তে মার্কাস ছক কষতে থাকে। গ্রামের লোক দুজন বন্দুক তাক করেছিল মার্কাসের দিকে। যখন তারা একটু নিজেদের মধ্যে কথা বলতে থাকে এবং অন্যমনস্ক হলেই মার্কাস কোড়াল দিয়ে তাদের উপর আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সারার বডি কফিনে রেখে তাদের রিচুয়াল শেষ করে। কিন্তু এবার কার্মেনের পালা। সেই সময় উপস্থিত হয় মার্কাস। তাদের কাছ থেকে কার্মেনকে ছাড়িয়ে সবাইকে সেই বাড়িতে আটকে রাখে। কার্মেন আর মার্কাস সেখান থেকে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর কার্মেনের শরীর খারাপ হতে শুরু হয়। সেও বমি করে, যেটা সারাও করেছিল। এরই সাথে সারার মতো কার্মেনও ফিসফিসানির শব্দ শুনতে পাচ্ছিল, কিন্তু কার্মেন কোনোভাবে নিজেকে সামনে নেয়। একটু সামনে এগোতেই একটা বাড়ি দেখতে পায়, যেখানে কিনা আলো জ্বলছে। এরই সাথে বাইরে একটা ট্যাক্সি দেখা যাচ্ছে। মার্কাস আর কার্মেনের এখন গাড়ির প্রয়োজন,
তাই গাড়ির চাবির জন্য তারা দুজন লুকিয়ে সে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িতে একটা কাপল আর তাদের বাচ্চা ছেলে বসবাস করে। মার্কাসের হাতে বন্দুক দেখে মহিলাটা ভয় পেয়ে যায় এবং চেঁচামেচি শুরু করে। সেই শব্দে তার স্বামীও সেখানে চলে আসে। মার্কাস প্রাণপণে শুধু তাদের কাছে তাদের গাড়ির চাবি চেতে থাকে, কিন্তু কারমেনকে দেখে মহিলাটা প্যানিক করা শুরু করে। তবে তাদের কোনো কথা মার্কাস বুঝতে পারছিল না। মার্কাস সেই কাপলকে চেয়ারের সাথে বেঁধে রাখে। সেই সময় কারমেনের কিছু ভিশন আসতে শুরু করে। রুমের সব জিনিসপত্র কারমেন কাঁপতে দেখে এবং সে দেখতে পায় রুমে থাকা সকলে শয়তানে পরিণত হয়ে তাকে হন্ট করা শুরু করেছে। তাই এবার কারমেন নিজেকে একটা রুমে বন্ধ করে নেয়। মার্কাস ব্যাপারটা বুঝতে না পেরে তখনও গাড়ির চাবি চাইতে থাকে। সেই কাপলদের কথা মার্কাস তখন বুঝতে পারছিল না। বাচ্চা ছেলেটা ইংরেজিতে বলে তার বাবা মা বলছে তাদের এখান থেকে এখনই চলে যেতে হবে, এবং সে বলে গাড়ির চাবি রান্নাঘরে আছে। মার্কাস বাচ্চা ছেলেটার সাথে সেখানে গিয়ে চাবি নিয়ে বাচ্চা ছেলেটাকে হাত বেঁধে রাখে। বাচ্চা ছেলেটা বলে, এরকমটা করো না, আমাদের এখান থেকে এক্ষুনি পালাতে হবে, এই মেয়েটা শয়তান। এদিকে রুমের মধ্যে কোনো অবয়ব কারমেনকে হন্ট করছে। সেই ফিসফিসানির শব্দ সাথে জিনিসপত্রও কাঁপছে। আয়না থেকে কারমেনের এক ভয়ঙ্কর প্রতিবিম্ব এসে তার উপর ভর করতে শুরু করে, আর পরিবর্তন হয়ে যায় কারমেনের আচরণ। একটা বিকট চিৎকারে ফেটে পড়ে পুরো বাড়ি। এদিকে মার্কাস কারমেনের কণ্ঠ শুনে সেই রুমে চলে যায়, তবে সেখানে কারমেন ছিল না। আর পাশের রুমগুলো থেকে একে একে সেই কাপল আর তাদের ছেলে চিৎকার ভেসে আসে, যেন কোনো জানোয়ার তাদের উপর আক্রমণ করে নৃশংসভাবে মারছে। কিছু সময়ের জন্য সেই রুমের দরজা বন্ধ হয়ে গেলে মার্কাস রুম থেকে বের হতে পারে না। একটু পর দরজা খুললে মার্কাস বন্দুক তাক করে বাইরে আসে এবং সেখানে মাটিতে পড়ে থাকতে দেখে সেই কাপল আর তাদের ছেলের ক্ষতবিক্ষত লাশ, যেন কোনো জানোয়ার তাদের খুবলে খেয়ে নিয়েছে। ঠিক ততক্ষণে তার উপর ঝাঁপিয়ে পড়ে কারমেন, আর ভয়ঙ্কর বিভৎস রূপে মার্কাসের বুকের উপর চড়ে বসে এবং সে মার্কাসকে খেয়ে নিতে চায়। সে যেন পুরোপুরি একটা শয়তানে পরিণত হয়েছে। আর তখনই সেখানে উপস্থিত হয় সেই ধর্মগুরুরা, যাদের হাতের চিহ্ন দেখে কারমেন ভয় পেয়ে যায় আর তৎক্ষণাৎ মার্কাসের থেকে দূরে সরে যান, এবং আহত অবস্থায় মার্কাস এক কোণে পড়ে থাকে। সেখানে প্রিস্ট হোলি ওয়াটার আর হোলি ক্রস দিয়ে শয়তানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু কারমেন একে একে সবাইকে মেরে ফেলে। সেখানে শেষ পর্যন্ত হেনরিক শয়তানে পরিণত হওয়া কারমেনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, এবং সেখানে মার্কাস বুঝতে পারে বহিরাগত যারা নিয়ম না মেনে শয়তানের বশে চলে আসে তাদেরকে পুরো শয়তানে পরিণত হওয়ার আগেই গ্রামবাসী মেরে ফেলে। এটা শুরু থেকেই কোনো বলি দেওয়ার রিচুয়াল ছিল না, বরং সকলের ভালোর জন্যই শুরু থেকেই তারা সবাইকে সাবধান করে আসছিল। মানে এখন কোনো উপায় নেই, সারার মতো এখন কারমেনকেও মরতে হবে, এবং সেটাই সবার জন্য কল্যাণকর। এটা বোঝা মাত্রই মার্কাস বাকিদের সাথে হেনরিককে কারমেনের মুখে লোহার মুখোশ পরিয়ে তাকে মারতে সাহায্য করে। এখন এই ঘটনার পরদিন মার্কাস সকালে বাড়িতে ফিরে যাবে। যাবার আগে সেই গ্রামের এই ঘটনাগুলো সম্পর্কে সে জানতে চায়। হেনরিক তাকে জানায় ওই কুয়াশাচ্ছন্ন জঙ্গলের সেই অংশ ওই স্ট্যাচুর কারণ অভিশপ্ত। যে একবার সেই স্ট্যাচু দেখে তাকে শয়তান ধীরে ধীরে নিজে গ্রাস করে শয়তানে পরিণত করে এবং তাদেরকে ভেতর থেকে মানসিকভাবে কষ্ট দিতে থাকে। আর এই জন্যই বহিরাগত যারা এগুলো না জেনে তাদের কথা না শুনে এই অভিশাপ কাঁধে নিয়ে নেয়, তাদেরকে বাধ্য হয়েই গ্রামবাসীর মেরে ফেলতে হয়। কিন্তু কথা হচ্ছে তাদেরকে মুখোশ পরিয়ে কেনই বা চোখের মধ্যে আঘাত করা হয়? এর উত্তর হচ্ছে এই অভিশাপ শুরু হয় চোখ দিয়ে, তাই চোখেই শেষ করতে হয়। যেহেতু মার্কাস সেই স্ট্যাচুটা দেখেনি, তাই এখন মার্কাস বাড়িতে ফিরতে পারছে। এবং এই মুভি থেকে আমাদের উদ্দেশ্যে একটাই শিক্ষা, সব কিছুতেই বেশি কৌতূহল ভালো না। কিছু আগ্রহ আর নাও জানার জিনিসকে জানার কি আসলেই কোনো প্রয়োজন আছে? ঠিক এখানেই শেষ হয় দি শ্রাইন মুভিটি। মুভিটার লেন্থ খুবই কম, মাত্র 1 ঘন্টা 20 মিনিটের মুভি, তাই মুভিটার এক্সপ্লেনেশন খুবই ছোট। তাছাড়া ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু